আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি, যার একটি পার্ট হচ্ছে বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস। এখানে তোমাদের জন্য আরও সংযোজিত আছে দেখো কিউআর কোড, যেটা স্ক্যান করার মাধ্যমে তোমরা যাতে এই প্রশ্নটা আরেকটু সহজে বুঝতে পারো, আর একটু সহজে যাতে আয়ত্ত করতে পারো, যার জন্য আমাদের এই প্রচেষ্টা। তোমরা কিন্তু চাইলেই এই ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো। চলো আজকের পর্বে আমরা সিলেট বোর্ড 2023-এ আসা একটি বোর্ড প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। এখানে কি বলছে দেখো, উদ্দীপকে বিদ্যালয়ে পিটি চলাকালীন কিছু শিক্ষার্থী ক্লান্ত অনুভব করায় বিজ্ঞান শিক্ষক তাদেরকে 1 গ্লাস করে শরবত খেতে দিলেন। ফলে তারা শক্তি ফিরে পেল এবং শিক্ষকের নিকট এই শক্তি ফিরে পাওয়ার কারণ জানতে চাইলে শিক্ষক বললেন একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া যার মাধ্যমে জটিল খাদ্য জারিত হয়ে শক্তি উৎপাদন করে। অর্থাৎ একটি জটিল রাসায়নিক প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় হচ্ছে শক্তি উৎপন্ন হয়, মানে জটিল খাদ্যবস্তু ভেঙে গিয়ে সরল উপাদানে পরিণত হয় এবং শক্তি উৎপন্ন করে। যেই শক্তি আমাদের দৈনন্দিন কার্যক্রম সম্পন্ন করার জন্য যে শক্তিটা কাজে লাগে, ওই শক্তি আমরা পাই হচ্ছে শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে। অর্থাৎ উদ্দীপকে এই শিক্ষকের বক্তব্য দ্বারা আমরা বুঝতে পারতেছি এখানে শ্বসন প্রক্রিয়ার কথা বোঝানো হয়েছে। এরপরে দেখো ক খ গ ঘ 4টা প্রশ্ন দেওয়া আছে। কি বলছে? C4 গতিপথ কাকে বলে? খ নম্বরে বলছে পাতায় ক্লোরোফিলের আধিক্য সালোক সংশ্লেষণের হারের কিরূপ পরিবর্তন ঘটায় ব্যাখ্যা করো। গ নম্বরে বলছে উদ্দীপকে উল্লিখিত প্রক্রিয়াটি বাহ্যিকভাবে প্রভাবিত হয় এমন 3টি প্রভাবকের প্রভাব। বাহ্যিকভাবে প্রভাবিত হয় বলতে শ্বসন প্রক্রিয়া অথবা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, অর্থাৎ শারীরবৃত্তীয় যেই প্রক্রিয়াগুলা শ্বসন, রেচন, সালোক সংশ্লেষণ, এগুলা কিছু বাহ্যিক প্রভাবক, কিছু অভ্যন্তরীণ প্রভাবক থাকে। এখন বাহ্যিক প্রভাবক বলতে বাইরের যেই এনভায়রনমেন্টগুলা তোমার এই প্রক্রিয়াটা সম্পন্ন হওয়ার উপর প্রভাব বিস্তার করতেছে, ওই বিষয়টা হচ্ছে আমাদের এখানে বর্ণনা করা লাগবে। তুমি এখানে বাহ্যিক প্রভাবকগুলোর নাম শুনলেই বুঝতে পারবা, মানে এগুলো হচ্ছে বাইরে থেকে, মানে এনভায়রনমেন্ট তোমার উপর যেটা প্রভাব ফেলবে। এরপর দেখো ঘতে বলছে ইস্টে কিভাবে উদ্দীপকে উল্লিখিত প্রক্রিয়াটি সংঘটিত হয়। এখন উদ্দীপকে উল্লিখিত প্রক্রিয়াটা হচ্ছে শ্বসন প্রক্রিয়া। এখন শ্বসন আবার 2টা পদ্ধতিতে হয়, একটা হচ্ছে সবাত আর একটা অবাত। সবাত শ্বসন হচ্ছে যেখানে অক্সিজেনের প্রয়োজন হয়, অক্সিজেনের মাধ্যমে খাদ্যবস্তু জারিত হয়। আর অবাত শ্বসন হচ্ছে যেই শ্বসনে অক্সিজেন প্রয়োজন হবে না, যেখানে খাদ্যবস্তুগুলো এনজাইমের সহায়তায় ভেঙে যাবে। এখন ইস্ট হচ্ছে নিম্ন শ্রেণীর একটা জীব, এইখানে ওর দেহে হচ্ছে অবাত শোষণ প্রক্রিয়া মানে চলে। অবাত শোষণ প্রক্রিয়ায় হচ্ছে শক্তি উৎপন্ন হয়। কি জন্য? কারণ এই অণুজীবগুলো অক্সিজেনের উপস্থিতিতে বেঁচে থাকতে পারে না, যার জন্য অক্সিজেনের অনুপস্থিতিতেই ওদের যে বিপাকীয় কার্যাবলী, জৈবিক যে বিক্রিয়াগুলো, এগুলো অক্সিজেনের অনুপস্থিতিতেই সম্পন্ন করা লাগবে। তাহলে এইখানে ঘ নম্বরে আমাদের অবাত শোষণের বর্ণনা দেওয়া লাগবে। এখন ডান পাশে দেখো এই প্রশ্নগুলোর জন্য বরাদ্দ নাম্বার লিখে দেওয়া আছে। চেষ্টা করো যেই প্রশ্ন যত নম্বর বরাদ্দ ওই প্রশ্ন তত প্যারা করে লিখার। কয়ের জন্য যেহেতু 1 নম্বর বরাদ্দ, এখানে শুধু আমরা একটা জ্ঞানমূলক চরণ লিখবো। ক্ষয়ের জন্য যেহেতু 2 নম্বর, এখানে 2টা প্যারা করব। প্রথমটা হবে জ্ঞানমূলক, পরেরটা অনুধাবনমূলক। 3 আর 4 নম্বরে দেখো এখানে যেহেতু বেশি নাম্বার বরাদ্দ, এখানে আমরা বেশি করে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো। চলো এখন যদি আমরা উত্তরে যাই, C4 গতিপথ হচ্ছে ওই যে সকল উদ্ভিদে মানে হ্যাচ ও স্ল্যাক চক্র, অর্থাৎ এই দুইটা হচ্ছে 2জন বিজ্ঞানীর নাম, হ্যাচ ও স্ল্যাক, যারা এই গতিপথটা আবিষ্কার করছিল। তাদের নাম অনুসারে এটাকে আমরা হ্যাচ ও স্ল্যাক চক্র বলতে পারি। এখন এই চক্রটা যে উদ্ভিদগুলোতে সম্পন্ন হয় এবং এই চক্রটাতে প্রথম স্থায়ী পদার্থ হিসেবে 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হয়। তাহলে এটাকে গুছিয়ে আমরা এখন কিভাবে বলবো? হ্যাচ ও স্ল্যাক চক্রে কার্বন বিজারণের যে গতিপথে প্রথম স্থায়ী পদার্থ 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, তাকে হচ্ছে C4 গতিপথ বলে। যে উদ্ভিদগুলোতে এই C4 চক্র হয় সেগুলোকে C4 উদ্ভিদ বলে। চলো এরপরে দেখি খ নম্বরে কি বলছে, পাতায় ক্লোরোফিলের আধিক্য সালোক সংশ্লেষণের হারের কিরূপ পরিবর্তন ঘটায়। এখন ক্লোরোফিল তো সালোক সংশ্লেষণের জন্য মাস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্গাণু। এখন এই যে ক্লোরোপ্লাস্টটা ইম্পর্টেন্ট কি জন্য? কারণ ওর ভিতরে হচ্ছে গ্রানা নামক একটা অংশ থাকে। এই গ্রানা হচ্ছে সূর্যালোককে আবদ্ধ করে রাখতে পারে। এখন ক্লোরোফিলের উপস্থিতি বা ক্লোরোপ্লাস্টের উপস্থিতি ওই সালোক সংশ্লেষণকে অবশ্যই ত্বরান্বিত করবে, কিন্তু এর আধিক্য যখন দেখা দিবে, যদি অনেক বেশি পরিমাণে বেড়ে যায়, তখন আবার এনজাইমের অভাব দেখা দিবে, যার জন্য আবার হচ্ছে মন্থন হয়ে যেতে পারে। এখন কি বলছে দেখো,
যে পাতায় ক্লোরোফিলের পরিমাণের সাথে সালোক সংশ্লেষণের হারের সরাসরি সম্পর্ক রয়েছে, কারণ একমাত্র ক্লোরোফিলই আলোক শক্তি গ্রহণ করতে পারে, অর্থাৎ ওই যে আমি যে বললাম যে গ্রানা অংশটা ও আলোক শক্তিকে আবদ্ধ করে রাখতে পারে। এরপরে দেখো সালোক সংশ্লেষণের ক্ষমতা রক্ষা করার জন্য ক্লোরোপ্লাস্টের বিভিন্ন উপাদান দ্রুত এবং প্রচুর পরিমাণে পুনর্গঠিত হওয়া প্রয়োজন। তবে কোষে যদি বেশি পরিমাণে ক্লোরোফিল থাকে তখন হচ্ছে এনজাইমের ঘাটতি দেখা দেয়, যেটা অর্থাৎ এর উপস্থিতি অবশ্যই প্রয়োজন, কিন্তু যদি অধিক পরিমাণে থাকে ওইটা আবার সালোক সংশ্লেষণের হারটা কমায় দিবে। এখন আমাদের গ নাম্বারে কি বলছে, উল্লিখিত প্রক্রিয়াটি বাহ্যিক প্রভাবক। এখন প্রক্রিয়াটা ছিল হচ্ছে আমাদের শ্বসন প্রক্রিয়া। শ্বসন প্রক্রিয়ার বাহ্যিক প্রভাবক হিসেবে দেখো আমরা এখানে তাপমাত্রা, অক্সিজেন, পানি, কার্বন ডাইঅক্সাইড অনেকগুলো প্রভাবকই বলতে পারি, যেগুলো হচ্ছে তোমার বাইরে থেকে আসতেছে। দেখো যে তাপমাত্রাটা এনভায়রনমেন্টের যে একটা মানে টেম্পারেচার, তাহলে এটা তুমি শুনে বুঝতে পারতেছো এটা হচ্ছে বাহ্যিক প্রভাবক। এখন শ্বসনের জন্য একটা পরিমিত বা অপটিমাম টেম্পারেচার আছে, যেটা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 45 ডিগ্রি সেলসিয়াস। এইখানে যে রেঞ্জটা ভিতর শ্বসন অনেক বেশি পরিমাণে হবে। দেখো 20 যদি এমসিকিউতে এরকম আসে যে 25 ডিগ্রি সেলসিয়াস যদি অপশনে থাকে তাহলে কিন্তু ওইটা অ্যান্সার হবে, কারণ দেখো এই রেঞ্জের ভিতরে আছে 20 থেকে 45-এর ভিতরে, এই রেঞ্জের ভিতর 30ও হইতে পারে, 40 হইতে পারে, ওখানেও সালোক সংশ্লেষণ বেশি হবে। কিন্তু যদি 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায় তাহলে শ্বসন কমে যাবে, আর 45 ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে গেলেও শ্বসন কমে যাবে। তাহলে তোমাদেরকে হচ্ছে এই টেম্পারেচারটা মনে রাখা লাগবে, 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 45 ডিগ্রি সেলসিয়াস। এখন আরেকটা জিনিস মনে রাখো, এটা কিন্তু সেলসিয়াসে আছে, ফারেনহাইট অথবা কেলভিন দিয়ে দিতে পারে তোমাদেরকে ট্র্যাপে ফেলানোর জন্য এমসিকিউতে, ওখানে খেয়াল রাখো। এখন অক্সিজেন দেখো, অক্সিজেন আবার শ্বসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, মেইনলি সবাত শোষণে, কারণ অবাত শোষণে তো অক্সিজেন লাগেই না। এখন সবাত শোষণে পাইরুভিক অ্যাসিড জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন করে, কাজে অক্সিজেনের অভাবে সবাত শোষণ কোনোভাবেই চলতে পারে না, মানে অক্সিজেনটাই হচ্ছে মেনলি খাদ্যবস্তুটাকে ভাঙে। এখন অক্সিজেন না থাকলে সবাত শোষণ তো ইম্পসিবল। এরপরে আরও কতগুলো প্রভাবক দেখো, পানি, আবার আলো, এগুলা, কার্বন ডাইঅক্সাইড। পরিমিত পানি সরবরাহ শ্বসন ক্রিয়াকে স্বাভাবিক রাখে, অত্যন্ত কম কিংবা অতিরিক্ত পানির উপস্থিতিতে শ্বসন প্রক্রিয়া ব্যাহত হয়। এরপরে আলোর প্রভাব কি দেখো, শ্বসন কার্যে আলোর প্রয়োজন পড়ে না সত্যি, কিন্তু দিনের বেলা আলোর উপস্থিতিতে পত্ররন্ধ্র খোলা থাকায় অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করা সহজ হয় বলে শ্বসন হার একটু বেড়ে যায়। এরপরে কার্বন ডাইঅক্সাইড দেখো, আমরা জানি শ্বসন প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন হয়, খাদ্যবস্তু জারিত হয়ে সরল উপাদানে পরিণত হয়, আর কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়। এখন মনে করো এখানে তোমার শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে অনেক সময়ব্যাপী, ওই শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে বিধায় এখানে এনভায়রনমেন্টে তোমার কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বেড়ে যাবে। তাহলে এতক্ষণ যদি শ্বসনটা সম্পন্ন হচ্ছে অর্থাৎ শক্তিও উৎপন্ন হচ্ছে, তোমার কি আর শক্তির প্রয়োজন আছে? মানে তোমার ঘাটতি অলরেডি পূরণ হয়ে গেছে। তাহলে এনভায়রনমেন্টে যখন কার্বন ডাইঅক্সাইডের আধিক্য দেখা দিবে তখনই বুঝতে পারবো যে শ্বসনটা অনেক দীর্ঘ সময়ব্যাপী সম্পন্ন মানে ঘটতেছিল। শ্বসন যদিও দিবারাত্রি 24 ঘন্টায় ঘটতে থাকে, কিন্তু যদি কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বেড়ে যায় তাহলে শ্বসন একটু কমে যাবে। এরপরে আমাদের ঘ নাম্বারে কি বলছিল, অবাত শোষণের যে অবাত শোষণ জানতে চাইছিল, যে ইস্টে কিভাবে উদ্দীপকে উল্লিখিত প্রক্রিয়াটি সংঘটিত হয়। এখানে তোমাকে অবাত শোষণের বর্ণনাটা দেওয়া লাগবে। এখন অবাত শোষণ হচ্ছে 2টা ধাপে সম্পন্ন হয়। শ্বসন হচ্ছে মেইনলি 4টা ধাপে সম্পন্ন হয়, কিন্তু অবাত শোষণ 2টা ধাপে। একটা হচ্ছে তোমার গ্লাইকোলাইসিস আর একটা হচ্ছে পাইরুভিক অ্যাসিডের বিজারণ। এখন এই জায়গায় কি হয় দেখো, প্রথমে যে তুমি ধরতে পারলা যে ইস্টে অবাত শোষণ হয়, এই কথাটা হচ্ছে বলে নিবা, এরপরে বলবা মানে অবাত শোষণের আরেকটু বর্ণনা দিবা, মানে শ্বসনের একটু বর্ণনা দিবা, যেখানে সবাত আর অবাত 2 ধরনের একটু কথা বলে নিয়ে এরপরে হচ্ছে আমরা দেখো এই অবাত শোষণের এখন বর্ণনায় যাব, যে ধাপ 2টাতে যাব। এখন গ্লুকোজের অসম্পূর্ণ জারণ, এখানে কি হয়, 1 অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয় আর 4 অণু এটিপি তৈরি হয়। এখন এই এটিপি থেকে 2টা এটিপি আবার খরচ হয়ে যায়, কি জন্য, কারণ ওই ধাপটা বিক্রিয়াটা সম্পন্ন করার জন্য একটু শক্তি প্রয়োজন হবে না, ওই শক্তিটা হচ্ছে এই 4 অণু এটিপি ভেঙে হচ্ছে তৈরি করে। এখন এবং 2 অণু NADH2 উৎপন্ন হয়। দেখো 1 অণু গ্লুকোজ ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড, 2টা পাইরুভিক অ্যাসিড, 4টা থেকে 2টা খরচ হয়ে যাবে, তার মানে 2টা এটিপি
আর দুইটা NADH2 উৎপন্ন হয়। এখন আপাত দৃষ্টিতে এ পর্যন্ত বিক্রিয়া সবাত শোষণে গ্লাইকোলাইসিসের অনুরূপ, অর্থাৎ ওই যে সবাত শোষণে যে গ্লাইকোলাইসিসটা হয় 4টা ধাপের প্রথম ধাপটা যেটা গ্লাইকোলাইসিস, ওইটা সাইটোপ্লাজমে সম্পন্ন হয়। আর ওখানেও এই উৎপাদগুলাই আমরা পাই, এই যে 2 অণু পাইরুভিক অ্যাসিড পাই, 4 অণু ATP পাই, যার থেকে 2টা খরচ হয়ে যায়, আর 2 অণু NADH2 পাই। এই সেম হচ্ছে গ্লাইকোলাইসিসে হয়, অর্থাৎ সবাত শোষণে হয়। এজন্য হচ্ছে এই যে ধাপটা এটাকে হচ্ছে দুইটার ভিতরে কমন ধরা হয়, যে গ্লাইকোলাইসিস সবাত অবাত 2 ধরনের শ্বসনেই আমরা পাই। এরপরে কিন্তু এইখানে আরেকটু চেঞ্জ কখন হয়, তখন মানে এটা তো অক্সিজেনের অনুপস্থিতিতে হয়, কিন্তু পাইরুভিক অ্যাসিড পরবর্তী ধাপে বিজারিত হয়ে যায় বলে অবাত শোষণে গ্লুকোজের অসম্পূর্ণ জারণ ঘটে, এজন্য হচ্ছে অনেক কম শক্তি উৎপন্ন হয়। অবাত শোষণে মাত্র 2 অণু ATP তৈরি হয়, আর যেখানে সবাত শোষণে হচ্ছে তোমার 38 ATP তৈরি হয়। এরপরে 2 নম্বর ধাপে কি বলছে দেখো, পাইরুভিক অ্যাসিডের বিজারণ। সাইটোপ্লাজমে অবস্থিত এনজাইমের কার্যকারিতায় পাইরুভিক অ্যাসিড পাইরুভিক অ্যাসিড ওই যে এর আগের ধাপটাতে এই যে এখানে দেখো 2 অণু পাইরুভিক অ্যাসিড, ওই যে উৎপন্ন পাইরুভিক অ্যাসিডটা এখানে হচ্ছে দেখো ভাঙবে, বিজারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড এবং মাঝে মাঝে ইথাইল অ্যালকোহল তৈরি করতে পারে, অথবা কখনো কখনো হচ্ছে ল্যাকটিক অ্যাসিড তৈরি করে। এক্ষেত্রে গ্লাইকোলাইসিসে উৎপন্ন বিজারিত NAD। এখানে আরেকটা কথা দেখো, যখন তুমি বিজারিত ওয়ার্ডটা বলবা তখন হচ্ছে এখানে যে H বলা লাগবে না, মানে বিজারিত তখনই হয় যখন হাইড্রোজেন এসে যুক্ত হয়ে যায়। তাহলে বিজারিত NAD বলতে পারো অথবা NADH2, যে কোনো একটা বলতে পারবা। বিজারিত কথাটা বললে এখানে NADH বলা লাগবে না। এখন দেখো গ্লাইকোলাইসিস যেটা উৎপন্ন হয় ওটা বিজারিত NAD জারিত হয়ে ইলেকট্রন, প্রোটন আর শক্তি উৎপন্ন করে, তা ব্যবহার করে পাইরুভিক অ্যাসিড থেকে ল্যাকটিক অ্যাসিড অথবা ক্ষেত্রবিশেষে ইথাইল অ্যালকোহল অথবা ইথানল উৎপন্ন করে। এখন অক্সিজেনের অভাবে অক্সিডেটিভ ফসফোরাইলেশনও চলতে পারে না, যার জন্য এখানে খুব অল্প পরিমাণে শক্তি উৎপন্ন হয়। 2 অণু ATP তৈরি হয়েই হচ্ছে এখানে শেষ, মানে আর কোনো শক্তি বেশি পাওয়া যায় না। এখন এই যে এই 2টা ধাপই হচ্ছে এখানে মেইনলি জানতে চাইছি কি জন্য, কারণ ইস্টের যে প্রক্রিয়াটা সংগঠিত হয়, ইস্টে অবাত শোষণ হয়, অবাত শোষণের পুরো বর্ণনাটাই হচ্ছে, মানে বর্ণনা বলতে ওখানে 2টা ধাপই আছে। 2টা ধাপই যদি তুমি প্যারা আকারে লিখতে পারো, আই হোপ একটা স্ট্যান্ডার্ড মার্ক এখানে সিকিউর করতে পারবা। এখন বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে কি হয়, তুমি তোমার স্কুলের পরীক্ষা অথবা বোর্ড পরীক্ষায় ওই উদ্দীপকটা ধরতে পারা, ওই অনুযায়ী স্ট্যান্ডার্ড ওয়েতে খাতায় উত্তরটা রিপ্রেজেন্ট করতে পারার জন্য এই প্র্যাকটিসটা অবশ্যই দরকারি। যার জন্য আমাদের এই ইজি বায়োলজি বইটাতে তোমাদের জন্য বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে, তোমরা কিন্তু চাইলেই এই বইটা সংগ্রহ করে নিতে পারো। আজকের পর্বে এই পর্যন্তই, পরবর্তী পর্বে আমরা অন্য কোনো বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস নিয়ে তোমাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে।